ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে নেপালিরা আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান গড়ে দেন রাব্বি আসিফরা। ইতিহাস গড়ার দিনে স্ট্রাইকার মিরাজুল পান জোড়া গোলের দেখা। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতাকে চ্যাম্পিয়ন ট্রফি উৎসর্গ করেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ইতিহাস রচনার তাগিদ নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের এই ফরম্যাটে কখনো ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটি। কোচ মারুফুল হকের কৌশলী ছকে ধীরলয় শুরু করে বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজে চড়াও হয় নেপাল অনূর্ধ্ব 20 দল। প্রথমার্ধে ছন্নছাড়া ভাবে খেলতে থাকা বাংলাদেশকে বেশ চাপে রাখে স্বাগতিকরা। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কখনো গোলরক্ষক আসিফ, আবার কখনো লাল সবুজদের ডিফেন্স বাধা হয়ে দাঁড়ায় নেপালের সামনে। এর মাঝেই প্রথমার্ধের ইনজুরি টাইমে মিরাজুলের দুর্দান্ত ফ্রিকিক থেকে 1-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে নেপালের যুবারা, তবে আবারও প্রতিপক্ষকে নিশ্চুপ করে দেন মিরাজুল। খেলার 55 মিনিটে পোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এই স্ট্রাইকার হেডে বল জালে পাঠাতে বিন্দু পরিমাণ ভুল করেননি। 2 গোলে পিছিয়ে উল্টো চাপে পড়ে যায় নেপাল। এর মাঝেই বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন রাব্বি হোসেন রাহুল। খেলার 70 মিনিটে মিরাজুলের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে স্কোর লাইন 3-0 করেন এই ফরওয়ার্ড। নেপালের হতশ্রী পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে পড়েন সমর্থকরা। ছুঁড়ে মারে পানির বোতল, কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণের মেজাজে থাকলেও নেপাল গোল পায় খেলার 80 মিনিটে। গোলরক্ষক ও ডিফেন্সের ভুলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান সামির তামাং। নির্ধারিত সময়ের খেলা শেষে 10 মিনিট দেওয়া হয় ইনজুরি টাইম। এই সময়ে উল্টো আরও একটি গোল হজম করে বসে নেপালিরা। পিয়াস নোভার নেয়া শটটি গোল লাইন থেকে ফেরানোর দাবি করা হলেও গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। খেলা শেষে লম্বা বাঁশি বাজানোর সাথে সাথে আনন্দে ভাসে বাংলাদেশের যুবারা। 5 গোলের ফাইনালে 4টি নিজেরা করে কোচ মারুফুল হককে শূন্যে তুলে উল্লাস করে মিরাজুল, রাব্বি, আসিফরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। লাল সবুজের চ্যাম্পিয়ন হওয়ার গল্প মানে দেশের অনেক কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে খেলার মাঠে খেলোয়াড়দের তাদের যে জয়ের ক্ষুধা সেটাও বেশ পরিবর্তন হয়ে গেছে। ইতিহাস গড়ে রাওয়ালপিন্ডিতে টেস্ট জিতলো বাংলাদেশ, এরপর সাফ 20। একদম, আমি গতকালও মনে হয় তোমাকে বলছিলাম, তোমার মনে আছে কিনা, স্পোর্টস লাইভে আমরা আশাবাদী ছিলাম যে হয়তোবা এবারে ফাইনালে যেই উদ্দামে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে সেই উদ্দামে হয়তোবা ট্রফিও জিতবে। খুব ভালো লাগছে আসলে ব্যক্তিগত জায়গা থেকে যে হ্যাঁ, এই যে একটা সুখের সংবাদ দেওয়ার যে একটা উপলক্ষ, প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, সো এটা অবশ্যই বড় একটা অর্জন। এই ম্যাচ নিয়ে আমরা আরও কথা বলতে চাই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হবেন মামুনুল ইসলাম, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। মামুন ভাই, অভিনন্দন আপনাদেরকে এবং সবাইকেই। আসলে ফুটবল এত ভালো একটা জায়গায় গেল, প্রথমবারের মতো সাফ আন্ডার-20 শিরোপা, এর আগে তো ফাইনালে উঠেও পাওয়া হয়নি। ম্যাচ ওভারঅল কেমন দেখলেন? কারণ নেপালের মাটিতে নেপালের সঙ্গে ডমিনেট করে জয় 4-1। সর্বপ্রথম অভিনন্দন বাংলাদেশ আন্ডার-20 ফুটবল টিমকে, কোচিং স্টাফকে, সবাইকে। আমি বলবো যে নেপালের সঙ্গে নেপালের ম্যাচ খেলা এটা যে কোনো দেশের জন্য ডিফিকাল্ট। ফার্স্ট হচ্ছে তার উচ্চতার দেশ, অনেক উপরে, ওখানে ওয়েদার মেনটেন করা এবং টার্ফে খেলা সব কিছু মিলে। তারপর বলবো যে আমি বলবো যে টিম পুরা আপনার টুর্নামেন্ট খুবই ভালো ফুটবল খেলেছে। অ্যাটাকিং লাইন সুপার, মিডফিল্ড, ডিফেন্ডার এবং গোলকিপার, প্রত্যেকটা পজিশনে 2টা করে প্লেয়ার আছে যারা টপ, বাংলাদেশের টপ লিগে খেলে। এবং যারা খেলছে তারা কিন্তু ইয়ং জেনারেশনের টপ পারফর্মাররা। মানে আপনাকে বুঝতে হবে আরেকটা জেনারেশন আপনার চলে আসছে দেশের ফুটবলে, ওই জেনারেশনকে আপনি কীভাবে নিয়ে যাবেন। এরপরও খেলা আছে এফসির, এই সাফের পর আরও বড় দায়িত্ব তাদের ঘাড়ে, এফসিতে ভালো রেজাল্ট করা। সব কিছু মিলে ফুটবল জয় মানে সারা বাংলাদেশের জয়, যে কোনো স্পোর্টসের জয় সারা বাংলাদেশেরই জয়। আমি একটু জানতে চাই যে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে কিনা বাংলাদেশের ফুটবলারদের মধ্যে, সেটা তরুণ হোক বা জাতীয় দলের, সব মিলাই যদি আমরা বলি। সাধারণত দেখা যেত যে একটু কনসিভ যাতে না করা লাগে গোল, সেই দিকেই বেশি মনোযোগ থাকতো, কিন্তু এখন গোল করার দিকে বেশি মনোযোগ। এই অ্যাটাকিং একটা চেঞ্জ আসছে কিনা বাংলাদেশের? টিম যেভাবে স্টার্ট করেছে, ফার্স্ট তারা ডিফেন্ডিং করে স্টার্ট করেছে এবং সুযোগ, আমি বলবো যে 3জন স্ট্রাইকার খেলতেছে, নোভা,
শেখ জামালে খেলেছে জি এবার প্রফেশনাল লিগে। রাহুল ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার এবার ইয়ং এর মধ্যে, নাম্বার 7 ফাইনালও সে বেস্ট প্লেয়ার। ওর মিরাজুল 2 গোল না করতে, সে মিরাজুলের লাস্ট লিগ ভালো যায়নি, ইনজুরি ছিল, বাট তার কোয়ালিটি অনেক ভালো। এবং এই টিমটা অনেক দিন ধরে একসঙ্গে, তাদের 16, 14, 16 সব এলিট একাডেমিরই প্লেয়ার। কিছু প্লেয়ার ইন হয়েছে, যেমন বসুন্ধরা 1 নম্বর গোলকিপার, তাদের টিমের 1 নম্বর গোলকিপার। বসুন্ধরা 3 নম্বর গোলকিপারও আন্ডার-20 1 নম্বর গোলকিপার। এই যে লাস্ট 2টা সেরা গোলকিপার প্রাইজ পেয়েছে। সব কিছু মিলে টিমের স্কোয়াডটা অনেক স্ট্রং। এবং আমি বলবো যে চেঞ্জ তো আপনার মাস্ট আসছে 4-1 ফাইনালে, এটা একটা বিগ মার্জিন। লাস্ট আমরা আন্ডার-23 এসএ গেমস জিতেছিলাম বাংলাদেশের মাটিতে 4-0 এগেনস্ট আফগানিস্তান, আন্ডার-23 নট ন্যাশনাল টিম। বাট আমি বলবো যে 4-1 একটা ফাইনালে জিতা, তাহলে ওই প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ কতটুকু মাস্ট বি চেঞ্জ আসছে, কিছুটা হলে চেঞ্জ আসছে তাদের মধ্যে। জয়ের ক্ষুধা আসছে, সেমিফাইনাল ইন্ডিয়াকে মারছে, এটাই ফার্স্ট, মানে এটাই তাদের আমি মনে করি যে প্লেয়ারদের টার্নিং পয়েন্ট। একদম। মামুন ভাই, জাতীয় দল তারা তো প্রস্তুতি নিচ্ছে, ভুটানের বিপক্ষে একটা ম্যাচ খেলতে যাবে আগামী মাসে। এই যে সাফ আন্ডার-20 এখান থেকে তো খেলোয়াড়দের থাকার কথা, সেখানে এই দলটা নিয়ে আসলে কতটা আশাবাদী? আপনি নিজেই বলছিলেন ভবিষ্যতের বাংলাদেশ। আমি বললাম না, জেনারেশন ধরেন 6-7 বছর পর একটা জেনারেশন আছে, জেনারেশন আসার পর জেনারেশনকে আমরা কি আসলে ধরে রাখতে পারে নাকি? আমাদের সিস্টেমকে আমাদেরকে সবাইকে ওই জায়গাটুকুতে, যেরকম আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, আমাদের সিনিয়রদের ক্ষেত্রে সেম প্রবলেমটা হয়েছে। জয়ের পর আমাদের করণীয় কী থাকে? জয়ের পর আমরা কিছুটা ব্যাকফুটে থাকি, ঝিমিয়ে থাকি, কিন্তু জয়ের পর আমাদের ক্ষুধাটা, নেক্সট ক্ষুধাটা কমে যায়, বিকজ অফ সব কিছু মিলে আমাদের সিস্টেমটার কারণে আমরা অনেক দূর পিছিয়ে চলে যাই। এবং ক্ষুধাটা আমাদের বাড়াই নিতে হবে এবং সিস্টেমটা অনেক অ্যাক্টিভ করতে হবে। এই যে সাফ জয় তো আসলে আন্ডার-20 ফার্স্ট সাফ জয়, তাদের এফসি খেলা আছে, ওইটাতে ভালো রেজাল্ট যদি তারা করতে পারে, তাহলে এই যে একটা জেনারেশন উঠে আসতেছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য ইতিবাচক। এই টিম থেকে কিছু ন্যাশনাল টিমে খেলবে, এই টিম থেকে কিছু আন্ডার-23 সামনে এসএ গেমস থাকবে, ওই এসএ গেমসও চ্যাম্পিয়ন হওয়ার একটা জায়গা থাকবে। আমি বলবো যে স্পেস তো আসবে, তাদেরকে কিভাবে মেনটেন করা হয়, আসল কি আমাদের কালচারে আমাদের ওই ফ্যাসিলিটিসগুলিকে ক্লাবগুলি বলেন, ন্যাশনাল টিম বলেন, দিতে পারছে নাকি ওই স্ট্যান্ডার্ডের যদি দিতে পারে, আমি মনে করি যে তারা আরও ভালো রেজাল্ট আমাদের সবাইকে উপহার দিবে। মারুফুল হক একদমই প্রশংসায় ভাসছেন, অবশ্যই প্রশংসায় ভাসার মতনই বাংলাদেশকে আমরা দেখতে পেরেছি এবং তাকে কৃতিত্ব দিচ্ছেন অনেকে। বেসিক্যালি তার যে খেলানোর যে ধরনটা, সেটা অনেক প্রশংসা পাচ্ছে। অনেকেই বলছেন জাতীয় দলেও তার হচ্ছে গিয়ে অন্তর্ভুক্তি প্রয়োজন। আপনার কাছে কি মনে হয়, সেই দিকে কতটা আশাবাদী? আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট কোচ মারুফ ভাই, কারণ আমরা যখন স্টার্ট করি 2005-07-এ, আমি এসে মারুফ ভাইয়ের কাছে 2009-এ মডার্ন ক্লাবে পাই ওনাকে। আসলে সত্যি বলতে ফুটবল তো আমাদের ব্যাকগ্রাউন্ড বিকেএসপির, আমরা আসলে বিদেশি কোচ ছোটোকাল থেকে পেয়েছি, একটা ডিসিপ্লিন লাইফ পেয়েছি। তারপরে 2009-এ এসে যখন মারুফ ভাইকে পাই, আমি বলবো যে ফুটবলের যত আধুনিক টেকনিক বলেন, ট্যাকটিক্যাল বলেন, সব কিছু ওনার কাছ থেকে শেখা। উনি জানে কিভাবে আদায় করে নিতে পারবে, ওনার কাছ থেকে শিখে বলতে 2005 বা 7-8-এ আমাদের বাংলাদেশে বেশিরভাগ 4-4-2 খেলতো, নাহলে 3-5-2 খেলতো ফরমেশন। বাট মারুফ ভাই এসে 4-2-3-1 স্টার্ট করলো, 4-3-3 করলো, 4-1-4-1 করলো। মানে এই ধরনের টেকনিক্যালি চেঞ্জ কোনো কোচেরই সাহস নেই, কিন্তু মারুফ ভাই এভরি ম্যাচ, আপনার আন্ডার-20-তে দেখেন, আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লেয়ারদের চেঞ্জিংটা। রাজীব খেলে নাই লাস্ট 2-3 ম্যাচ, কিন্তু আজকে রাজীব বেস্ট 11 স্টপার খেললো। জাস্ট ফ্রন্ট লাইনে চেঞ্জ করে না, বাট প্রত্যেকটা লাইনে কিছু না কিছু চেঞ্জ আছে, গোলকিপারও চেঞ্জ আছে। তাহলে এই মানে আমি বলবো যে এটা হলো মারুফ ভাইয়ের কোয়ালিটি এটা, কারণ উনি আমাদের দেশের বেস্ট কোচ। উনি মিন্টু ভাই, ওনাদের কাছ থেকে যেরকম আমাদের কোচদেরও শিখার আছে, এরকম প্লেয়ারদেরও অনেক কিছু শিখার আছে। ওনারা যদি ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ইউথ ডেভেলপমেন্ট যদি স্ট্রং করে, আমি মনে করি আমাদের দেশের ফুটবল আরও এগিয়ে যাবে, আরও অনেক প্লেয়ার। কারণ আমাদের তো শিক্ষা মানে একটা শিক্ষা আছে এডুকেশনের বই, আরেকটা আছে ফুটবলের শিক্ষা। আমাদের ফুটবলের শিক্ষাটা অনেক কম অনেকের, ওনার কাছ থেকে এগুলো শেখা যায়। আমরা নিজেরা এটার বেনিফিট পেয়েছি। 2009-এ মডার্নে খেলার পর 2012-এ যায় শেখ রাসেলের ট্রিপল জিতা ওনার হাতে। উনি
উনি জানে, উনি চেঞ্জ করতে পারে। তো হোপফুলি ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো সেই পরিবর্তনটা আসবে। বলবে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা দেখে এসে আবার আলোচনায় ফিরছি। দেশে ফিরলে সাকিব আল হাসান গ্রেফতার হবেন না বলে আশা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মামলা হওয়া মানেই গ্রেফতার হওয়া নয়। তার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে সাকিবের গ্রেফতার না হওয়ার ব্যাপারে। অন্যদিকে সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। গত 5 আগস্ট ঢাকার আদাবরে মিছিলে গুলিবিদ্ধ হওয়ার 2 দিন পর মারা যান পোশাক কর্মী মোহাম্মদ রুবেল। ওই মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে যে মামলা হয়েছে তাতে নাম আসে সাকিব আল হাসানেরও। অথচ সাকিব তখন ব্যস্ত ছিলেন কানাডার গ্লোবাল টি20 ক্রিকেটে। বাংলাদেশ জাতীয় দল এখন ব্যস্ত পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতে। সাকিবের বিরুদ্ধে মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য বলেছেন, সাকিব দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে না। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। মামলা হওয়া মানেই যে গ্রেফতার হওয়া নয় সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন আইন উপদেষ্টা। সাকিবের নামে হওয়া মামলার বিষয়টি কোন পর্যায়ে আছে সেটি নিয়েও কথা বলেন তিনি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে। 2003 সালে বাংলাদেশের একমাত্র সাফ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সাকিবকে গ্রেফতারের প্রশ্নের জবাবে তাই উল্টো প্রশ্ন ছোড়েন আইন উপদেষ্টা। এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ 6টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। মামুন ভাই, আমরা শুনছিলাম আসিফ কথা বলছিলেন, আমিনুল হকের প্রসঙ্গ এসছে। তিনি কিন্তু খেলার পরে সে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারপরও অনেক ঘটনা। সাকিব কিংবা মাশরাফির প্রসঙ্গ যখন আসে, একটা প্রশ্ন আসে যে রানিং থাকা অবস্থায় খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে আসলেই যুক্ত হওয়া উচিত কিনা? না, আসলে সত্যিকারে যুক্ত হওয়া উচিত না, কারণ খেলাধুলা, ওই রাজনীতি আর খেলাধুলা তো এক না, ডিফারেন্স। আপনার পছন্দ থাকতে পারে, আপনার সেটার জন্য আপনাকে টাইম দিতে হবে। আমিনুল ভাই যখন রাজনীতি করে তখন আমিনুল ভাই অলমোস্ট ফুটবল খেলা ছেড়ার পরও 2-4-5 বছর পরও আমিনুল ভাই তখন ওনার পছন্দের দলে উনি কাজ করা শুরু করে। সেম আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় উচিত যে যখন রাজনীতি আর প্লেয়ারের সংজ্ঞাটা একসঙ্গে হয় তখন কিন্তু সংঘর্ষটা লাগে, নাহলে সংঘর্ষটা কিন্তু হয় না। আমাদের সবার ক্ষেত্রে, যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে খেলার পর টাইম দেওয়া উচিত। স্ট্রেটলি যদি আপনি নেন, এখন সাকিব টিম সাকিবকে দরকার, বাট সাকিবের যে জায়গাগুলিতে দেশের পরিস্থিতি যে অবস্থায়, কিন্তু সাকিব না খেলার জায়গাটাই রয়ে গেল। এই যে কোশ্চেনগুলি আসে, এগুলো তখন আর আসতো না, যেটা অন্য বেলা আসে না। বাট সবার ক্ষেত্রে যেমন সাকিবের পাশে যেমন দাঁড়াচ্ছে, আমিনুল ভাইয়ের পাশে আরও বেশি দাঁড়ানো উচিত ছিল, কারণ উনি অনেক কিছু ফেস করে ওই জায়গাটুকুতে আসছে। আমি মনে করি এই জায়গাগুলি সবার ক্ষেত্রে সবার ভালোভাবে নেওয়া উচিত। তার কারণ প্লেয়ারদের রানিং অবস্থায় বা খেলা অবস্থায় রাজনীতি না করাটাই উচিত। একদম, তাহলে দুটো আলাদা রাখা যায় বা খেলার স্বার্থটাও হয়তো বা ঠিকভাবে রাখা যায়। মামুনুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। একটা ফ্রুটফুল ডিসকাশন হলো, ভালো থাকবেন আপনি। হোপফুলি বাংলাদেশও খেলার মাঠে এগিয়ে যাবে। একদম। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা, বিকাল 3টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। এই সভায় আসবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। আগের কমিটিগুলো ভেঙে নতুন করে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করবেন সভাপতি ফারুক আহমেদ। সেই সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিপিএল নিয়ে। এছাড়াও আলোচনা হবে সাকিব ইস্যু, পূর্বাচল স্টেডিয়াম আর বিসিবির এফটিআর নিয়েও। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার প্রথম বোর্ড সভা। স্বভাবতই এই সভা থেকে আসবে গুরুত্বপূর্ণ
বেশ কিছু সিদ্ধান্ত। তবে সবচেয়ে আলোচিত এজেন্ডাগুলোর মধ্যে একটি কমিটি পুনর্গঠন বা দায়িত্ব বিন্যাস। ক্রিকেট অপারেশনস সহ বেশ কটি কমিটির দায়িত্বে এখন নেই কোনো পরিচালক, তাই তো সেই কমিটিগুলোতে দায়িত্ব বণ্টন করা হবে। যারা আগের পরিচালক আছেন তাদের কাঁধেও পড়বে আরও একাধিক কমিটির দায়িত্ব। গুঞ্জন আছে বিসিবির এই সভায় আগের স্ট্যান্ডিং কমিটিগুলোর অধিকাংশই ভেঙে দিয়ে নতুন করে বণ্টন করা হবে দায়িত্ব। পরিচালক সংখ্যা কম হওয়ায় প্রায় প্রত্যেককেই পাবেন একাধিক কমিটির দায়িত্ব। সভাপতি ফারুক আহমেদ নিজেই সভায় বণ্টন করবেন বিভাগ। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু বলা না হলেও মিরপুর স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার রেসে এগিয়ে ফাহিম সিনহা। অ্যাকাউন্টস ও ফিন্যান্স কমিটির দায়িত্ব পেতে পারেন মাহবুব আনাম। এছাড়াও বোর্ড সভায় নিশ্চিতভাবে আলোচনা হবে সাকিব আল হাসান ইস্যু নিয়েও। ইতিমধ্যেই সাকিবের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। হত্যা মামলার আসামি সাকিব আল হাসান পরবর্তী ম্যাচ তো খেলছেন, সিরিজগুলো খেলাও প্রায় নিশ্চিত। বিসিবি পরিচালনা পরিষদের এই সভাতে আলোচনা হবে বিপিএল নিয়েও। আগামী মাসের প্রথম সপ্তাহেই হবার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট, কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক সমীকরণ। কুমিল্লা, ঢাকা সহ একাধিক দলের ফ্রাঞ্চাইজিতে পরিবর্তন হয়েছে। বিপিএল এর পরবর্তী আসরের ভবিষ্যৎ জানা যাবে সভা শেষে। পূর্বাচল স্টেডিয়াম নিয়েও আসবে সিদ্ধান্ত। আগের স্টেডিয়ামের ডিজাইন থেকে শুরু করে সবকিছুতেই আসবে পরিবর্তন। আপাতত হয়তো স্থবির হয়ে পড়বে স্টেডিয়াম নির্মাণ কাজ। দেশের বর্তমান পরিস্থিতিতে নড়বড়ে হয়ে পড়েছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিক্সড ডিপোজিট বা এফডিআর আছে কোন ব্যাংকে, আর সেগুলো কোথায় রাখা যেতে পারে সেই বিষয় নিয়েও হতে পারে আলোচনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। কোন পথে আসবে বিসিবির পরিবর্তন? ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের পর নতুন পরিচালকরা বোর্ডে আসবেন কিভাবে তা নিয়ে চলছে নানা জল্পনা। গঠনতন্ত্রের নিয়মে পরপর 3টি সভায় অনুপস্থিত থাকলে শূন্য হয়ে যাবে পদ। অসুস্থতাজনিত কারণ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে বোর্ডকে। তাই তো বৃহস্পতিবারের সভায় অনুপস্থিত থাকলে অন্তত 7 পরিচালক হারাবেন বিসিবি পরিচালক পদ। যে ফলশ্রুতিতে আমরা এসেছি, আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। দায়িত্ব নিয়ে বিসিবির সভাপতি বলেছিলেন সামনে আরও নতুন মুখ আসবে। একই সুর ছিল ক্রীড়া উপদেষ্টার সামাজিক মাধ্যমের স্ট্যাটাসেও। কিন্তু আইসিসি এবং বিসিবির গঠনতন্ত্রের নিয়মে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না নীতি নির্ধারকরা। গঠনতন্ত্রের নিয়মে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর এবং পরিচালক হয়ে এসেছিলেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু প্রশ্ন, নতুন পরিচালকদের কিভাবে যুক্ত করা হবে চলমান বোর্ডে? গঠনতন্ত্রের 15.2 ধারায় লেখা আছে কিভাবে সদস্য পদের অবসান হবে। পরিচালনা পরিষদের পরপর 3 সভায় অনুপস্থিত থাকলে শূন্য হবে পদ। অসুস্থতা বা অন্য কোনো যথাযথ কারণ থাকলেও পরিচালনা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সবশেষ বোর্ড সভা 2 জুলাই, ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার দিন 21 আগস্টের সভা আর বৃহস্পতিবারের সভায় টানা অনুপস্থিত থাকবেন, শূন্য হবে সেই সব পরিচালকের পদ। 2 জুলাইয়ের বোর্ড সভা থেকে জানা যায় সেদিন সভাতে ছিলেন না নজিব আহমেদ, মঞ্জুর কাদের, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মোর্তজা পাপ্পা, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, রংপুর থেকে আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম থেকে নির্বাচিত পরিচালক মঞ্জুর আলম। এই 7 জনই আবার ছিলেন না 21 আগস্টের সভায়। তাই তো বৃহস্পতিবারের সভায় যদি এই 7 জনই না থাকেন তবে তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে ফারুক আহমেদের বোর্ড। তবে শূন্য হলেই যে সাথে সাথে নতুন পরিচালক যুক্ত করা যাবে তেমনটা নয়। পরিচালকরা যে ক্যাটাগরি, বিভাগ কিংবা ক্লাব থেকে এসেছিলেন সেখানে দিতে হবে নির্বাচন। যদিও এর মাঝেই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে নতুন কমিটির নির্দেশনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তাই তো নতুন কাউন্সিলররাই নির্বাচন করবেন মঞ্জুর আনোয়ারদের জায়গায় নতুন পরিচালক। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।